আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো। গ্রামের একটা ছোট্ট কারখানা থেকে কিভাবে নিজের তৈরি জিনিসকে একেবারে বিশ্বমঞ্চে মানে অস্ট্রেলিয়ার মতো দেশে পৌঁছে দেওয়া যায়, সেই গল্পটাই আজ আমরা ধাপে ধাপে জানব। এটা কিন্তু শুধু একটা ব্যবসার গল্প না, এটা একটা রূপান্তরের গল্প। আচ্ছা, এই প্রশ্নটা নিয়ে একটু ভাবুন তো, কারণ পুরো আলোচনাটাই কিন্তু এই একটা ধারণার উপর দাঁড়িয়ে আছে। এটা শুধু ব্যবসা নিয়ে না, এটা মানুষের সম্ভাবনা আর দুটো ভিন্ন দেশের মানুষের মধ্যে সংযোগ তৈরি করার একটা গল্প। তো আমাদের আলোচনার প্রথম পর্বে আমরা দেখব কিভাবে বাংলাদেশের একটা গ্রাম আর অস্ট্রেলিয়ার একটা শহরের মধ্যে এক বিশাল সুযোগ লুকিয়ে আছে। আচ্ছা, আমাদের মাথায় প্রায় একটা চিন্তা আসে, তাই না, যে বিদেশে কিছু পাঠাতে হলে বিশাল ফ্যাক্টরি লাগে, অনেক বিনিয়োগ লাগে। প্রথমেই বলে রাখি, এই ধারণাটা একদমই ঠিক না। আন্তর্জাতিক বাণিজ্য কিন্তু শুধু বড় বড় কোম্পানির জন্য নয়। আপনার হাতে তৈরি ছোট্ট একটা জিনিসও বিশ্ববাজারে পৌঁছানোর ক্ষমতা রাখে। দেখুন, এই স্লাইডটা দুটো বাস্তবতাকে পাশাপাশি দেখাচ্ছে। একদিকে আমাদের কারিগরদের কি অসাধারণ দক্ষতা, সমৃদ্ধ ঐতিহ্য, কিন্তু প্রায়ই সেটা স্থানীয় বাজারের গণ্ডিতেই আটকে থাকে। আর অন্যদিকে আছে অস্ট্রেলিয়ার বিশাল বাজার, যারা ঠিক এই রকম হাতে তৈরি সুন্দর গল্পের জিনিসের জন্য অপেক্ষা করছে। তো প্রশ্ন হল, অস্ট্রেলিয়ার মানুষ কেন আমাদের হাতে তৈরি জিনিস এত পছন্দ করে? চলুন কারণটা খুঁজে বের করি। সংখ্যাটা একবার দেখুন, $275 বিলিয়ন। ভাবা যায়, অস্ট্রেলিয়া প্রতি বছর এত টাকার পণ্য আমদানি করে। এর এক ফোঁটাও যদি আমাদের কারিগরদের কাছে পৌঁছায়, তাহলেই তো তাদের জীবনটা বদলে যায়, তাই না? আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? অস্ট্রেলিয়ার পরিবেশ রক্ষার আইনই আমাদের জন্য একটা বিশাল সুযোগ তৈরি করে দিয়েছে। তাদের অনেক রাজ্যে এখন প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ, ফলে তারা পরিবেশবান্ধব বিকল্প খুঁজছে। আর আমাদের সোনালি আঁশ বা পাট তাদের কাছে এখন সোনার চেয়েও দামি। মানে ব্যাপারটা শুধু পরিবেশ নিয়ে না, এর সাথে কিন্তু সরাসরি ব্যবসার লাভ ক্ষতির বিষয়টাও জড়িত। অস্ট্রেলিয়ান ক্রেতারা পরিবেশ বান্ধব আর নৈতিকভাবে তৈরি পণ্যের জন্য প্রায় 10% পর্যন্ত বেশি দাম দিতে রাজি। তার মানে ভালো কাজ করাটা এখন ব্যবসায়ের জন্য লাভজনক। তাহলে প্রশ্ন আসে, কি নিয়ে শুরু করা যায়? কোন জিনিসগুলোর চাহিদা সবচেয়ে বেশি? এখানে কিছু জিনিসের একটা তালিকা দেওয়া হলো, যেগুলো দিয়ে শুরু করাটা অনেক সহজ। যেমন পাটের শপিং ব্যাগ, হাতে বোনা পাপোশ, আমাদের ঐতিহ্যবাহী নকশিকাঁথা, এমনকি মাটির জিনিসও আছে এই তালিকায়। বিষয়টাকে আরেকটু পরিষ্কার করা যাক কিছু বাস্তব উদাহরণ দিয়ে। দেখুন, একটা সাধারণ ছোট পাটের পাপোশ অস্ট্রেলিয়ায় প্রায় $89 বিক্রি হয়, আর একটা হাতে তৈরি কাঁথার দাম $168 পর্যন্ত উঠতে পারে। এই দামগুলোই বলে দেয় আমাদের দেশের কারুশিল্পের আসল কদরটা কোথায়। তো এতক্ষণ তো সুযোগের কথা বললাম, এখন আসা যাক আসল কথায়। মানে এই কাজটা আসলে কিভাবে করতে হবে। চলুন রপ্তানির পুরো কৌশলটা ধাপে ধাপে জেনে নিই। রপ্তানি বললেই আমাদের মাথায় যে এক গাদা কাগজপত্রের চিন্তা আসে, সেই ভয়টা দূর করার জন্য একটা দারুণ খবর আছে। বাংলাদেশ ব্যাংকের একটা নিয়ম আছে, যার মাধ্যমে আপনি $500 পর্যন্ত পণ্য কোনো জটিল কাগজপত্র ছাড়াই পাঠাতে পারবেন। এটাকে বলা যায় ঝুঁকি ছাড়া পুরো প্রক্রিয়াটা শিখে নেওয়ার একটা সোনালী সুযোগ। পুরো বিষয়টাকে আমরা যদি মাত্র 3টা সহজ ধাপে ভাগ করে ফেলি, তাহলে কেমন হয়? প্রথমত, আপনার ব্যবসার জন্য একটা আইনি পরিচয়পত্র বা ইআরসি নিন। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগান। আপনার পণ্যের গল্প সবার কাছে পৌঁছে দিন, ক্রেতা খুঁজুন। আর সবশেষে ওই $500 সুযোগটা কাজে লাগিয়ে একটা ছোট্ট স্যাম্পল পাঠিয়ে দিন। এখন আন্তর্জাতিক ব্যবসায় এমন কিছু কঠিন কঠিন শব্দ আছে যা শুনলেই মাথা ঘুরে যায়। ভয় পাবেন না, এগুলো আসলে খুবই সোজা। চলুন এই শব্দগুলোর মানে সহজ করে জেনে নিই। এর মধ্যে সবচেয়ে জরুরি শব্দটা হলো FOB বা ফ্রি অন বোর্ড। এর মানে কি? খুব সোজা। বিক্রেতা হিসেবে আপনার দায়িত্ব হল আপনার পণ্যটা দেশের বন্দর পর্যন্ত নিয়ে গিয়ে জাহাজে তুলে দেওয়া। ব্যাস, ওখানেই আপনার দায়িত্ব শেষ। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন, আপনি নৌকা করে আম পাঠাচ্ছেন। আপনার কাজ হলো আমগুলো ঘাটে এনে নৌকায় তুলে দেওয়া। এরপর নৌকা ডুবে যাক বা পথে কোনো ক্ষতি হোক, সেই ঝুঁকিটার আপনার না, সেটা ক্রেতার। এফওবি ঠিক এভাবেই কাজ করে, আর তাই নতুনদের জন্য এটাই সবচেয়ে নিরাপদ উপায়। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? অস্ট্রেলিয়ার ওই যে এত কড়াকড়ি নিয়মকানুন, বিশেষ করে বায়োসিকিউরিটি আইন, সেটার কি হবে? এই ব্যাপারটা বোঝার জন্য মধুর উদাহরণটা একদম পারফেক্ট। দেখুন, আপনি যদি বাণিজ্যিকভাবে প্যাকেট করা সুন্দর করে লেবেল লাগানো মধু নিয়ে যান, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু ঘরে বানানো কাঁচা মধু বা লেবেল ছাড়া কোনো মধু নিয়ে গেলেই সেটা আটকে দেবে। প্রায় সব পণ্যের ক্ষেত্রেই এই সহজ নিয়মটা প্রযোজ্য।
তাহলে বুদ্ধিমানের কাজ হল শুরুতে এমন কিছু জিনিস এড়িয়ে চলা যেগুলোতে ঝুঁকি একটু বেশি, যেমন ধরুন শুকনো মরিচ বা কিছু অর্গানিক মশলা। এগুলোর জন্য অনেক সময় জটিল সার্টিফিকেটের প্রয়োজন হয়, তাই সহজ পণ্য দিয়ে শুরু করাই ভালো। তো আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা দেখব এই ব্যবসাটা কিভাবে শুধু টাকা পয়সার লেনদেনের চেয়েও অনেক বড় কিছু হয়ে ওঠে। একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, অস্ট্রেলিয়ার বাজারে আপনার পণ্যের চেয়েও দামি হল আপনার পণ্যের পেছনের গল্পটা। ওরা যখন একটা নকশি কাঁথা কেনে তখন শুধু একটা গাথা কেনে না, ওরা সেই কারিগরের গল্প, একটা গ্রামের ঐতিহ্য আর আমাদের সংস্কৃতিটাকেও কিনে নেয়। আর এই ব্যবসার টাকাটা কোথায় যায়? দেখুন এর প্রভাবটা কত সুন্দর। এই টাকা সরাসরি কারিগরের হাতে যায়, তাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে, তাদের গ্রামে বিনিয়োগ হয়। এটা শুধু একজনের লাভ নয়, এটা পুরো একটা কমিউনিটিকে বদলে দেওয়ার মতো একটা সেতু তৈরি করে। তো শেষ করার আগে চলুন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবি। কে বলতে পারে বাংলাদেশের কোনো এক গ্রামের কোনো এক কারিগরের হাতে ধরা একটা সাধারণ সুই আর সুতো দিয়েই হয়তো পরবর্তী কোনো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের জন্ম হতে যাচ্ছে? সম্ভাবনাটা কিন্তু বিশাল, আর এর শুরুটা হতে পারে আপনার আমার মতো কারো একটা ছোট্ট পদক্ষেপের মাধ্যমেই।